হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তোমরা সবাই? কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? স্যার শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। আচ্ছা। তোমরা হয়তো স্ক্রিন দেখতে পাচ্ছ, তাই না? আমরা সুপারপজিশন থিওরেম পড়ছিলাম। সুপারপজিশন থিওরেমে আমরা একটা প্রবলেম সলভ করেছি। আরো দুটো প্রবলেম সলভ করার কথা। আমরা বলেছিলাম যে এটা জানার আগে আমাদের ভোল্টেজ সোর্স, কারেন্ট সোর্স এটা সম্পর্কে কিছু জানা দরকার। তো এটা আমরা আজকে জানবো। তারপরে আমরা যে 2 নম্বর প্রবলেম যেটা, এখান থেকে আমরা শুরু করব। আমরা প্রবলেম 1 পর্যন্ত করেছিলাম। একটা ব্রাঞ্চে কারেন্ট কত, এটা সুপারপজিশন থিওরেম থেকে আমাদের বের করতে হয়েছিল যে আইএক্স ব্রাঞ্চে মানে আইএক্স কারেন্ট কত এই অন ওহমস রেজিস্ট্যান্সের ব্রাঞ্চে, সেটা আমাদের বের করতে হয়েছিল সুপারপজিশন থিওরেম দিয়ে। যখন আমাদের এখানে দুইটা সোর্স ছিল, একটা 5 ভোল্টের, একটা 10 ভোল্টের। তো আমরা তাহলে এটা আগে পড়ে আসি, তারপরে আমরা এই প্রবলেম গুলো সলভ করবো আবার। আমাদের সব প্রথমে আজকে যেটা জানবো সেটা হচ্ছে ইন্টারনাল ইম্পিডেন্স অফ এ সোর্স। আমরা ইন্টারনাল ইম্পিডেন্স সম্পর্কে জানবো আর কি। সোর্সের আমরা রেজিস্ট্যান্স সম্পর্কে জানি, একটা সোর্সের ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকে, এটা আমরা জানি। ইন্টারনাল রেজিস্ট্যান্স মানে কি, এটা যে কোনো সোর্স, এটা হতে পারে ব্যাটারি, হতে পারে জেনারেটর, বা অন্য যে কোনো ইন্ডাকটিভ সোর্স। তো এগুলোর একটা রেজিস্ট্যান্স থাকে, এর নিজস্ব একটা রেজিস্ট্যান্স থাকে, সেটাকে আমরা বলি ইন্টারনাল রেজিস্ট্যান্স। আর এখানে আমাদের কথাটা হলো, এখন বলছি ইন্টারনাল ইম্পিডেন্স। ইম্পিডেন্স আর রেজিস্ট্যান্স তোমরা জানো যে দুইটা মূলত একই রকম, দুইটাই বাধা। ইম্পিডেন্স মানেও বাধা, রেজিস্ট্যান্স মানেও বাধা। ইম্পিডেন্সটা হচ্ছে মূলত আমাদের এসি সার্কিটের জন্য, এসি কারেন্টের জন্য আমরা বলবো ইম্পিডেন্স। আর ডিসি যদি থাকে, তাহলে মানে কোনো ফ্রিকোয়েন্সি যদি না থাকে, তাহলে আমরা এটা বলি রেজিস্ট্যান্স। আর যে কোনো ইম্পিডেন্সই এটা ডিসি কারেন্টের জন্য রেজিস্ট্যান্সের রূপ নেই। যে কোনো ইম্পিডেন্স এটা ডিসি কারেন্টের জন্য এটা জাস্ট একটা রেজিস্ট্যান্স, আর কিছুই না। তার মানে হলো আমাদের এখানে আহ এই ইম্পিডেন্সের মধ্যে দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে তোমার রিয়াক্টিভ পার্ট আর একটা রেজিস্টিভ পার্ট। তো এই রিয়াক্টেন্স যে অংশটা, এই রিয়াক্টেন্সের অংশটা ফ্রিকোয়েন্সি না থাকলে জিরো হয়ে যায়, জাস্ট এইটুকুই। আর তোমরা এটা জানো, ফার্স্ট ইয়ারে পড়েছো। তো ইন্টারনাল ইম্পিডেন্স অফ সোর্স, আমরা তাহলে এখন এই রেজিস্ট্যান্সের কথাটা না বলে আমরা এখন ইম্পিডেন্সের কথাটা বলবো। যেটা বোঝায় কি, যে সোর্সের নিজের কিছু বাধা থাকে, যেটা কিনা কারেন্ট ফ্লো করতে বাধা দেয়। তো এটা এসির জন্য হতে পারে, ডিসির জন্য হতে পারে, আমরা কমন এটাকে এখন বলছি ইম্পিডেন্স। তো এটা বোঝার জন্য আমরা একটা সার্কিট এখানে দেখেন দেখছি আর কি, একটা ব্যাটারি, এই ব্যাটারির সাথে একটা সুইচ, এটা দিয়ে একটা বাল্ব লাগানো হয়েছে। তো এই বাল্বটা যদি সুইচ যদি অন করে, তাহলে বাল্ব জ্বলবে। এখন বিষয় হলো যে এই সুইচ যদি অন করা না হতো, তাহলে তুমি এই ব্যাটারির দুই টার্মিনালে যে ভোল্টেজ পেতে, এই সুইচ অন করার পরে এই একই পরিমাণ ভোল্টেজ পাবা না। সুইচ অন করার আগে এবং সুইচ অন করার পরে দুই ভোল্টেজের কিছু তারতম্য হচ্ছে। তাহলে সুইচ অন করার আগে মানেটা হলো এটা হচ্ছে ওপেন সার্কিট। সুইচ অন করিনি, তার মানে হলো সার্কিটটা ওপেন আছে। এই ওপেন সার্কিটে যে ভোল্টেজটা দেয় সেটাকে আমরা বলি ওপেন সার্কিট ভোল্টেজ, অথবা এটার সোর্স ভোল্টেজ, মানে যে ইএমএফ তোমাকে সাপ্লাই দিচ্ছে। বুঝছো? তাহলে এটা হচ্ছে আমাদের ওপেন সার্কিট ভোল্টেজ। সেটা ওপেন সার্কিট ভোল্টেজ হতে পারে একটা সেলের জন্য 1.5 ভোল্ট। আমরা এটা 1.5 ভোল্ট একটা দেখেছি আর কি, একটা ব্যাটারি। তো 1.5 ভোল্ট হচ্ছে এটার ওপেন সার্কিট ভোল্টেজ। যখনই সুইচটা অন করে দেওয়া হলো, তখন এটা একটা ক্লোজ সার্কিট হলো। এবং ক্লোজ সার্কিট হলে পরে সেটা 1.5 ভোল্ট আর হবে না, এটা 1.5 এর থেকে কিছুটা কম হবে। এখন কতখানি কম হবে এটা নির্ভর করছে হলো এটার সোর্সের নিজের ইম্পিডেন্স কত, আর আরেকটা হচ্ছে লোডের ইম্পিডেন্স কত। এই দুটোর উপর ম্যাচ করে আমাদের এই যে এখানকার টার্মিনাল ভোল্টেজ কত হবে, এটা তখন নির্ধারিত হয়ে যাবে। দেখো, আমরা প্রথমে যখন এটা সুইচ অন করিনি, তখন আমরা এটার নাম দিলাম সোর্স ভোল্টেজ, বা ভিএস বলতে পারো, বা ওপেন সার্কিট ভোল্টেজ, ভিও বলা যেতে পারে। কিন্তু যখনই সুইচটা অন করলাম, তখন আমরা এটা বলছি টার্মিনাল ভোল্টেজ। তার মানে আমরা সুইচ যখন অন করা হয়েছে, তার মানে একটা লোড যখন ব্যাটারির সাথে কানেক্টেড, এটা ক্লোজ সার্কিট ফর্ম করলো, তখন সেটার ভোল্টেজটার নাম হয়ে গেল এটা টার্মিনাল ভোল্টেজ বা ক্লোজ সার্কিট ভোল্টেজ। তো ক্লোজ সার্কিট ভোল্টেজ বা টার্মিনাল ভোল্টেজ এটা সবসময়তেই ওপেন সার্কিট ভোল্টেজের থেকে কম হবে। তো যতখানি কম হবে সেটা মূলত এর ইন্টারনাল ইম্পিডেন্সের জন্য কম হবে। এটার ইকুইভ্যালেন্ট একটা সার্কিট আমরা নিচে এরকম ভাবে দেখতে পারি, যে একটা ইএমএফ সোর্স যেটা কিনা 1.5 ভোল্টের, একটা রেজিস্টর এখানে এর সাথে সিরিজে আছে,
এবং তারপরে একটা লোড রেজিস্টার বাইরে এই আরএল এখানে আছে। আরএল হচ্ছে লোড রেজিস্টার, যেটা ভ্যালু আমরা মনে করলাম যে 0.9 ওহমস। এই 0.9 ওহমস কেন? কারণ এখানে একটা বাল্ব লাগানো আছে। এই বাল্বের রেজিস্ট্যান্স আবার খুবই কম হয় ওহমস রেঞ্জের, এবং অনেক থেকে কম বা কাছাকাছি সাধারণত হয়। তো এই কারণে এর সাথে ইকুইভ্যালেন্টলি আমরা 0.9 ওহমস ধরেছি। এবং এটার ব্যাটারির মধ্যে আবার একটা রেজিস্ট্যান্স থাকে, আমরা যেটা বললাম সেই রেজিস্ট্যান্সের ভ্যালু আমরা এখানে ধরেছি 0.1 ওহম। তো টোটাল রেজিস্ট্যান্স তাহলে হচ্ছে সিরিজে মানে সার্কিটে যদি একটা ইলেকট্রন যায়, তাহলে সে টোটাল যে রেজিস্ট্যান্স অনুভব করবে সেটা হচ্ছে এখানকার 0.1 ওহম প্লাস এখানকার 0.9 ওহম, টোটাল হচ্ছে আমাদের 1 ওহম রেজিস্ট্যান্স সে ফুল এক্সেপ্ট করবে আর কি। এখন এই 1 ওহম রেজিস্টর যদি এখানে সে অনুভব করে, তাহলে এখানকার যে কারেন্ট যেটা ফ্লো করবে, টোটাল কারেন্ট আই, আই এর ভ্যালুটা কত? তাহলে আই ইকুয়ালস টু ভি বাই আর। এখানে ভি এর ভ্যালু হচ্ছে 1.5 ভোল্ট, আর আর এর ভ্যালু জাস্ট 1 ওহম। তাহলে 1.5 বাই 1 সমান 1.5 অ্যাম্পিয়ার। তাহলে টোটাল যে কারেন্ট এখানে ফ্লো করবে সার্কিটে সেটা হচ্ছে 1.5 অ্যাম্পিয়ার। ভালো কথা, তাহলে 1.5 অ্যাম্পিয়ার এখানে ফ্লো করলো। তাহলে 1.5 অ্যাম্পিয়ার যদি টোটাল এই সার্কিটে ফ্লো করে, একটাই লুপ, লুপ কিন্তু আর এখানে নাই, মানে এই কারেন্টটার ব্রাঞ্চ এখানে হয়নি, একটা লুপ এখানে আছে। তো তাই যদি হয়, তাহলে এই যে কারেন্ট এর মধ্যে দিয়ে ফ্লো করছে 1.5 অ্যাম্পিয়ার, সেটা এর মধ্যে দিয়েও ফ্লো করছে। তো তাই যদি হয়, তাহলে আমাদের এই ব্রাঞ্চে মানে এই যে টোটাল যে টার্মিনাল ভোল্টেজটা দেখবো আমরা এই যে এ এবং বি, বা এই পজিশন এবং এই পজিশন, বা এই পজিশন যেটাই বলো, এটা যদি একটাই তার, তাহলে এর মধ্যে যে কোনো একটা পয়েন্ট ধরা যেতে পারে। এটাও যেহেতু একটাই তার, এর মধ্যে যে কোনো একটা পয়েন্ট ধরা যেতে পারে। তো আমরা এই টার্মিনাল ভোল্টেজ বলতে বোঝাচ্ছি তাহলে এই তার এবং এই তারের মধ্যকার যে ভোল্টেজ, এবং এটাকে এ বি দিয়ে এখানে ডিনোট করা হয়েছে। এটা এ এবং বি যে টার্মিনাল গুলো আছে, এই দুটোর মধ্যকার যে ভোল্টেজ, এটাকে আমরা বলবো টার্মিনাল ভোল্টেজ। তাহলে টার্মিনাল ভোল্টেজ হচ্ছে মূলত এই দুটোর মধ্যকার যে ভোল্টেজের ডিফারেন্স যেটা, অথবা এখানকার যেটুকু ড্রপ সেটা। তো আমরা এটা যদি ড্রপটা বের করি, তাহলে সেটা আমাদের জন্য সহজ। তাহলে কারেন্ট টাইমস রেজিস্ট্যান্স, এটা সমান আমরা জানি ভোল্টেজ। তাহলে ভি এ বি বা টার্মিনাল ভোল্টেজ, ভিটিও বলতে পারো, ভিটি বা ভি এ বি ইকুয়ালস টু আই টাইমস আর এল। তো এটাই এখানে করা হয়েছে, আই টাইমস আর এল। আই এর ভ্যালু 1.5 ওহম অ্যাম্পিয়ার, এবং আর এল এর ভ্যালু হচ্ছে 0.9 ওহম। সবগুলো মিলে ক্যালকুলেট করলে পরে এটা 1.35 ভোল্ট। দেখো এটা হয়েছে আমাদের 1.5 ভোল্টের থেকে কম। তাহলে যেটুকু লস হলো, এটা মূলত এইটুকু ব্রাঞ্চে লস হয়েছে। তুমি এই 0.1 এর সাথে 1.5 কে গুণ করো, তাহলে বাকি ওই যে এখানে যেটুকু লস হচ্ছে, কত লস হচ্ছে এখানে? 0.15। তো 0.15 এর ভ্যালু তুমি এখানে পেয়ে যাবে 0.1 দিয়ে ওই 1.5 কে গুণ করলে, তাই না? 0.15 এই আর কি। তো যেটুকু ড্রপ হলে এটা এখানে, হ্যাঁ এইভাবে করা যায়, অথবা এটা ডিফারেন্সটা নিয়েও করতে পারে। এখানে ডিফারেন্স নিয়েছে, আমাদের এখানকার সাপ্লাই ভোল্টেজ হলো 1.5 ভোল্ট, এটাতে ড্রপ হচ্ছে 1.35 ভোল্ট। তাহলে 1.5 মাইনাস 1.35 ইকুয়ালস টু 0.15 ভোল্ট। তাহলে এইটুকু ভোল্টেজ এখানে ড্রপ হচ্ছে। তো যাই হোক, এই হচ্ছে আমাদের মূলত ইন্টারনাল ইম্পিডেন্স এর কথা। এখন এটা এরকম ভাবে ডিসি সোর্সের জন্য যেরকম হয়, এসির জন্য এরকম হতে পারে। ডিসির জন্য এরকম ড্রপ, এখানে কিছু ড্রপ হবে, এখানে কিছু ড্রপ হবে, যদি এটা রিঅ্যাক্টিভ এলিমেন্ট যদি হয়। যদি রেজিস্ট্যান্স যদি হয়, রেজিস্ট্যান্স শুধু যদি থাকে, তাহলে এর কোনো রিঅ্যাক্টেন্স নেই। তার মানে এই রেজিস্ট্যান্সের জন্য এটা রেজিস্ট্যান্সও যা, এর ইম্পিডেন্সও তা। কিন্তু এটার সাথে যদি আমাদের এখানে কোনো ক্যাপাসিটর থাকে অথবা ইন্ডাক্টর যদি থাকে, তাহলে রেজিস্ট্যান্স এবং ইম্পিডেন্স কিন্তু এখানে আর এক হবে না। সেক্ষেত্রে আমাদের ইম্পিডেন্সটা রেজিস্ট্যান্সের থেকে কিছুটা বেশি হবে এসি সার্কিটের জন্য, এসি সোর্সের জন্য। তো এই ইম্পিডেন্স যেটা, ইন্টারনাল ইম্পিডেন্স যেটা, এটা কি কারণে হতে পারে, কি কারণে ফর্ম করতে পারে? একটা কারণ হতে পারে যে ব্যাটারির মধ্যে যে কেমিক্যাল গুলো আছে, সেই কেমিক্যালের যে রেজিস্ট্যান্স, এটার জন্য একটা হতে পারে। হতে পারে তুমি কোনো একটা জেনারেটর দিয়ে এটা সাপ্লাইটা নিচ্ছে, তাহলে জেনারেটরের মধ্যে নিজস্ব কিছু তারের আহ ভাগীদের কি শুনতে প্রবলেম হচ্ছে কিনা? তোমার কি প্রবলেম হচ্ছে? সবাইকে শুনতে পাচ্ছ ক্লিয়ার? জি স্যার, প্রবলেম হচ্ছে। স্যার প্রবলেম হচ্ছে। হচ্ছে, তাহলে বলতে হবে তো আগে। মানে কি কথা কেটে কেটে আসছে এরকম, নাকি টোটালটাই শুনতে সমস্যা হচ্ছে? কথা মাঝে জি মাঝে স্যার, হয়ে কথা যাচ্ছে, কেটে কেটে আর মাঝে আসছে। মাঝে খুব ফাস্ট হয়ে যাচ্ছে। মানে নেট প্রবলেম হচ্ছে, এই জন্য কথা মানে আটকে যাচ্ছে, এরপরে ফাস্ট হয়ে যাচ্ছে অনেক, বোঝা যাচ্ছে ও না এই জন্য। আচ্ছা 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 আচ্ছা, সরি তাহলে। আচ্ছা তাহলে কি করা যায়?
আমি তাহলে নেট কানেকশন আবার নতুন ভাবে ডিসকানেক্ট করে আবার কানেক্ট করি। রাউটারটা একটু রিস্টার্ট দিই, একটু 1 মিনিট ওয়েট করো।